আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি ভারতের সেই বিখ্যাত আলিপুর জেলের সামনে। আলিপুর জেলটা বর্তমানে রূপান্তরিত করা হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে বা আলিপুর মিউজিয়ামে। তো চলো মিউজিয়ামে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের ঘুরে দেখায় এবং এর সাথে জড়িত যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস সেগুলোও তোমাদের দেখায়। তো চলো, খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে, স্কিপ না করে দেখতে থাকো। আলিপুর মিউজিয়ামের ঠিক সামনে। তো তোমরা কিভাবে আসবে সেই পথ নির্দেশটা দেখে নাও। এই হচ্ছে আলিপুর মিউজিয়াম। এখান থেকে এটাই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে ঢুকে একটু গিয়ে বাঁদিকে টিকিট কাউন্টার। চলো, আলিপুর মিউজিয়ামে যাওয়ার জন্য যতীন দাস পার্কে নামতে হবে এবং মেট্রোর 4 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা এসে বাঁদিকে এরকম হাজরা মোড় থেকে ক্রসিং করতে হবে। চলে আসো। তো হাজরা মোড় দিয়ে ক্রসিং করে এই রোডটা যেতে হবে আমাদের। তো হাজরা মোড় থেকে হেঁটেও যাওয়া যায়, দূরত্ব 1 কিলোমিটার, আর অটোতে গেলে সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া 10 টাকা করে মাত্র। তো একটু টিকিট কাউন্টারটা সামনেই, এই সামনেই। আর এখানে কফি হাউসও রয়েছে। তো ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে সেই জেলখানা, আলিপুর জেল, যেটাকে এখন মিউজিয়াম রূপে রূপান্তরিত করা হয়েছে। তো এখানে রয়েছে স্ট্যাচু, ঢুকেই বাঁদিকে আর একটু সামনে এগোই, আর এটা রয়েছে পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারো। তো ব্যাপার হচ্ছে আলিপুর মিউজিয়াম কখন কখন খোলা সেটা দেখার জন্য এটা পজ করে দেখে নিতে পারো যে কোন কোন দিন কটার সময় খোলা বা কটায় খোলে এবং কটায় বন্ধ হয়। তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয়, সেটা টিকিট 100 টাকা করে, সেটা হয় সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকটায়। আর মিউজিয়ামের যেটা মিউজিয়াম ঘোরার টিকিট সেটা হচ্ছে আগে ছিল 20 টাকা করে, বর্তমানে করা হচ্ছে 30 টাকা করে। তো এই যে মূল গেট, এই গেট দিয়ে এখন ভেতরে প্রবেশ করছি। ঢোকার আগে কিন্তু এরকমভাবে ব্যাগ চেক হয়, ব্যাগ চেক করে তারপরে ভেতরে ঢোকায়। টিকিট কাটা হয়ে গেছে 30 টাকার বিনিময়ে। এবার আমরা ভেতরে যাব। মিউজিয়ামে ঢোকার সময় এরকম একটা লিফলেট দিয়ে দেবে। তো এই লিফলেট অনুযায়ী কী কী দেখার জায়গা আছে, কোন দিকে আছে, পুরো ম্যাপটা এখানে রয়েছে। তো আমরা ঢুকে এখন বাঁ দিকে প্রবেশ করব। তো লিফলেটটা যেমন রয়েছে তেমনি একটু সামনে এগিয়ে এসেই বাঁ দিকে এরকম একটা দুটো ভাষায়, ইংরাজি এবং বাংলাতে, এটা বাংলাতে এবং এটা ইংরাজিতে, তো দুটো ভাষাতে এরকম ম্যাপ করে দেওয়া রয়েছে কী কী দেখার জায়গা, এখান থেকে এসেও দেখে নিতে পারো। তো এখান থেকে কিন্তু বাদিক দিয়ে ঢুকে তারপর বিভিন্ন যে দেখার জিনিসগুলো। তো ঢুকেই এখানে সামনে 5 জনের মূর্তি দেওয়া রয়েছে। ওপরেটা হচ্ছে দীনেশ মজুমদার, তারপরে রামকৃষ্ণ বিশ্বাস, তারপর দীনেশ গুপ্ত এবং তারপর প্রমোদ চৌধুরী, নিচে হচ্ছে অনন্ত হরি মিত্র। এরা কিন্তু প্রত্যেকেই ভারতীয় বিপ্লবী। তোরা কিন্তু একটা পুরো বাইরে যেমন এই মিউজিয়ামের বাইরে একটা গমগম করা পরিবেশ, মানে খুব প্রাণোজ্জ্বল পরিবেশ, মিউজিয়ামের ভেতরে যেমন শান্ত এবং একটা স্নিগ্ধ পরিবেশ, তবে মিউজিয়ামের মধ্যে ঢুকলেই মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায়। তো কত শত বিপ্লবী এই মিউজিয়ামের, এই আলিপুর জেলের মধ্যে কিন্তু প্রাণ বিসর্জন করেছেন ভারত মাতার স্বাধীনতার জন্য। তো সামনে এগুলোই পড়বে প্রথমে এই ফাঁসির মঞ্চ, নেহেরু সেল, মানে জওহরলাল নেহেরু যেখানে বন্দি রেখে করা হয়েছিল তাকে, তারপর নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। তো চলো আমরা বাঁ দিকে যাই, সোজা গিয়ে বাঁ দিকে ফাঁসির মঞ্চ। তো ফাঁসির মঞ্চে ঢোকার আগেই বাঁ দিকে রয়েছে বিস্তারিত বর্ণনা। এখানে দেওয়া আছে যে অনন্ত হরি মিত্রকে 1926 সালে ফাঁসি দেওয়া হয়েছিল, প্রমোদ রঞ্জন চৌধুরীকে 1926-এ, দীনেশ গুপ্তকে 1931-এ, রামকৃষ্ণ বিশ্বাসকে 1931-এ, দীনেশ মজুমদারকে 1934 সালে। তো চলো ভেতরে ঢুকি। তো এই যে সেই ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চের ঠিক আগে ডান দিকে রয়েছে, এখানে ফাঁসির মঞ্চের আগে রাখা হতো। তো স্ট্যাচুগুলোয় কিন্তু হাত দেওয়া নিষেধ, স্ট্যাচুগুলোতে হাত দিলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য স্ট্যাচুগুলোতে হাত দেওয়া নিষেধ। তো আমরা প্রবেশ করছি সেই জেল কক্ষগুলোতে। তো জেল কক্ষগুলো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই জায়গাতেই একই জেলের মধ্যে তাদের বন্দি রাখা হতো। এখানে ছিল শোয়ার জায়গা, আর ঠিক পাশেই ছিল তাদের পায়খানা বাথরুম করার জায়গা। তো বুঝতে পারছো যারা জেলে বন্দি থাকতেন ব্রিটিশ সরকার এর আমলে, যারা জেলে বন্দি থাকতেন তারা কতটা কষ্টের মধ্যে এখানে বন্দি থাকতেন। যেই ঘরের মধ্যে তাদের শুতে হতো সেই ঘরেই পায়খানা বাথরুম করতে হতো। তো কতটা নরক যন্ত্রণা ভোগ করতে হতো।
তো এই জেল কক্ষটি খোলা রয়েছে, এর ভেতরে প্রবেশ করব। এই দিকে রয়েছে একটা বেদি, মানে শোয়ার জায়গা, আর ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটা বেদি। মানে এই জেল কক্ষে দুজনকে রাখা হতো, দুজন বা তার বেশি জনকে রাখা হতো। আর এই সেই ফাঁসির প্রতিকৃতি করা রয়েছে। তো এইখানে ঢুকেই কিন্তু মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কত শত বিপ্লবী প্রাণ হারিয়েছেন, একসময় কত শত দেশপ্রেমিক এখানে বন্দী ছিলেন। আজ এখানে ঢুকে কিন্তু মনটা সেই ইতিহাসকে টানছে, মন টেনে নিয়ে যাচ্ছে সেই ইতিহাসে, সেই ইংরেজ সরকারের হামলা, আক্রমণ, ভারত মাতাকে স্বাধীন করার জন্যে কত শত বিপ্লবীর প্রাণ বলিদান। আর এই যে সেই ফাঁসির মঞ্চ, যেখানে দুটো ফাঁসির দড়ি ঝোলানো রয়েছে, এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। তো এখানে ওপরে এখন ওঠা যাবে না, ওঠা নিষিদ্ধ। তো ফাঁসির মঞ্চের পাশেই কিন্তু এই যে এই ঘরটা রয়েছে, এটা হচ্ছে অটোপসি রুম। মানে ফাঁসি দেওয়ার পর যে মৃত্যু হয়ে যেত, মৃত্যুর পরে এই ঘরটায় কিন্তু সেই কাটাছেঁড়া করা হতো মৃতদেহের। তো এই জেলে যেই সমস্ত দেশপ্রেমিকদের ফাঁসি হয়েছিল তাদের তালিকা এখানে দেওয়া আছে। পেছনে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই যে আম গাছটা, এই আম গাছটা কিন্তু বহু পুরনো। এই আম গাছটা বহু পুরনো আম গাছ, সেই প্রাচীনকাল থেকেই, প্রাচীনকাল বলতে সেই ইংরেজ আমল থেকেই কিন্তু এই আম গাছটা রয়েছে। কত শত বীর ভারত সন্তানের আত্মবলিদানের পর আমরা স্বাধীন হয়েছি, তার প্রমাণ কিন্তু এই আলিপুর জেল মিউজিয়ামে আসলে পাওয়া যায়। যে প্রত্যক্ষ প্রমাণ যে কত শত বিপ্লবীর রক্তে রাঙানো সেই একটা মনকে ভারাক্রান্ত করা আলিপুর জেল মিউজিয়াম। জেল মিউজিয়াম থেকে বেরিয়েই উল্টো দিকে রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্তের কক্ষ। তো দোতলায় রয়েছে বিষয়গুলো বা সেই ঘরগুলো। এই কারাগারগুলো দেখে কিন্তু মানে আমাদের গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। এই বিশাল বিশাল লোহার মজবুত কারাগার, আর দুটো করে তালা ছিল, তো এখন শিকল দিয়ে বাঁধা রয়েছে। তো যেটা দেখালাম, এই ঘরে কিন্তু সেই শোয়ার বেদিটুকুও নেই, মাটিতেই শুতে হতো, আর ওই অংশটায় পায়খানা বাথরুম করতে হতো। প্রত্যেকটা অংশই কিন্তু তাই। এই চারটে ঘরে চারজনকে রাখা হয়েছিল। এটা একটা বিশেষ প্রতিকৃতি করা রয়েছে, আমি জানার চেষ্টা করছি এটা কি। আমি এখন যে কারাকক্ষের সামনে রয়েছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে বিখ্যাত মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি এই কারাকক্ষে বন্দী ছিলেন। এই যে বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি করা রয়েছে, সম্পূর্ণ মূর্তি করা রয়েছে। তো এখানে লেখাও আছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। তো এই উপরে রয়েছে কড়িবর্গার ছাদ, যেটা প্রাচীনকালে আগেকার দিনে এই ছাদই হতো, ঢালাই ছাদের বদলে কড়িবর্গার ছাদ। আর এই পাঁচিলগুলো কিন্তু আমার যা দেখে মনে হচ্ছে 20 ইঞ্চি চওড়া।
তো এখানে কিন্তু ব্রিটিশ আমলে ব্যবহৃত সেই রোড লাইট বা ল্যাম্পপোস্ট ব্যবহার করা এখনও রয়েছে। সম্পূর্ণ ব্রিটিশ ভারতের স্মৃতি এই জেল মিউজিয়ামের মধ্যে এখনও সংরক্ষিত করা রয়েছে। আসলে এই স্মৃতি এর জন্যই এখানে এরকমভাবে সংরক্ষিত করা রয়েছে যাতে আমরা শত কর্মের মধ্যেও না ভুলি সেই বীর ভারত সন্তানদের ঋণ। এখন চলে এসেছি নেহেরু কক্ষের সামনে। এখানেই বন্দী ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, এই মূর্তিটা কার করা রয়েছে? ইন্দিরা গান্ধীর মূর্তি। আচ্ছা, তিনি যখন কিশোরী ছিলেন তখনকার মূর্তি এটা। বেশ খুব সুন্দরভাবে করা রয়েছে কিন্তু, মানে তিনি যখন দেখতে আসতেন সেই অবস্থায় তার জন্য করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই ঘরটায় জওহরলাল নেহেরু বন্দী ছিলেন এবং তাকে দেখতে আসতেন ইন্দিরা গান্ধী, তাই এখানে ইন্দিরা গান্ধীর পুরো একটা স্ট্যাচু করা রয়েছে। তো এখানে লেখা আছে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষেই বন্দী ছিলেন জওহরলাল নেহেরু। তো কি ছোট্ট একটা ঘর, এই ঘরেই বন্দী ছিলেন এই বিখ্যাত মানুষটি। তো এই যে বিখ্যাত মানুষ, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এখানে বন্দী ছিলেন, তাই তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা বেশ তোরণ বা একটা কয়েন মতো করা রয়েছে বা স্মৃতি সৌধ মতো করা রয়েছে, সেটা দেখাচ্ছি। এই যে ডক্টর জওহরলাল নেহেরুর স্মৃতির উদ্দেশ্যেই এটি করা রয়েছে এবং এই কক্ষের মধ্যে রাখা রয়েছে। আর একটা বিশেষ জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো, এটা হচ্ছে সেই লক বা এখানেই তালা দিয়ে রাখা হতো। তো এইখানে গেটের লকটা এরকম বেশ কিছুটা গাঁথা রয়েছে ইট দিয়ে, তার মাঝখানে এই লক। আসলে এইখানে রাখার একটাই কারণ, লকটাও বেশ ভারী, তো এখানে রাখার একটাই কারণ যাতে খুব সহজে ভেঙে না বেরোতে পারে। ধীরে ধীরে ভেতরের দিকে এগোচ্ছি এবং এখানে যে মাইক বা বক্সগুলো সেট করা রয়েছে তাতে এত সুন্দর সুন্দর গান বাজছে, মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। এই সেই পথ, যেই পথ দিয়ে একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু হেঁটেছেন, জওহরলাল নেহেরু হেঁটেছেন, ডক্টর বিধানচন্দ্র রায় হেঁটেছেন, আরও কত শত বিপ্লবীর রক্তে রাঙা হয়ে উঠেছিল এই পথ। আজ সেই পথ দিয়ে চলেছি সেই গৌরবান্বিত ইতিহাসের একটু রোমন্থন করার জন্য। এখন যেখানে প্রবেশ করেছি সেই সেলটাতে কিন্তু মাঝখান থেকে দেওয়াল দিয়ে দুভাগ করা রয়েছে এবং প্রত্যেকটা ঘরে 50 জনের বেশি যাতে বন্দি না থাকতে পারে তার ব্যবস্থা করা ছিল। 1850 সালে এটা তৈরি করা হয়েছিল। তো এটা অনেকটা ইউ আকৃতির, এর ওপরে এখন যাওয়া যাবে না, তো কাজ চলছিল, এখানে বন্ধ করে রাখা হয়েছে। কাজ এখন শেষ হয়নি, ওপরের কাজ শেষ হলে ওপরে যাওয়া যাবে। এখানে হচ্ছে সাধারণ বন্দীদের রাখা হতো। আমরা এখন প্রবেশ করছি পুলিশ মিউজিয়াম, সেল নাম্বার 4। প্রত্যেকটা ঘরে কিন্তু বিভিন্ন অস্ত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তো আমরা এখন যেখানে প্রবেশ করছি সেটাই রয়েছে আগ্নেয়াস্ত্রের ইতিহাস সম্পর্কিত। তো এটা হচ্ছে সেই আয়রন বোমের শেল, এটা আয়রন বোমের শেল। এখানে 3টে রাখা রয়েছে। এদিকে রাখা রয়েছে পিস্তল, যেটা 6 চ্যানেল পিস্তল, আর এইদিকে রাখা রয়েছে 6 চেম্বারের পিস্তল আর একটা 4 ব্যারেল পিস্তল। তো এগুলো আমি নাম দেখেই বলছি। ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু আমি নাম দেখেই বলছি যে কী কী জিনিস রাখা রয়েছে। আমার এইসব সম্পর্কে ধারণা একদমই নেই, আগ্নেয়াস্ত্র সম্পর্কে ধারণা একদমই নেই। তো আমি নাম দেখেই ওখানে যেটা লেখা রয়েছে সেটা দেখেই বলার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা পিস্তলের ঘরে প্রবেশ করছি। তো এখানে কিন্তু একটা বড় তরবারি রাখা রয়েছে, এটা 1910 সালে তৈরি, মানে
ঢাকা ষড়যন্ত্র মামলার তরবারি এটা। আর এখানে রাখা রয়েছে সেই শাঁখারীটোলা হত্যাকাণ্ডে মামলার ব্যবহার করা বরেন্দ্র কুমার ঘোষের সেই পিস্তল, যেটা 1923 সালের 3রা আগস্ট উদ্ধার করা হয়েছিল। আর এই যে সেই পিস্তলের বুলেটের মাথার একটা টুকরো, এই যে। আর এই দিকে রাখা রয়েছে সেই ঢাকা ষড়যন্ত্র মামলায় ব্যবহার করা তরবারি। এটা একটা সোজা ধরনের তরবারি, আর এই পাশে রয়েছে বাঁকানো একটা তরবারি। এর পরের ঘরটা হচ্ছে গাদা বন্দুক বা রাইফেলের। এখানে হচ্ছে এটা বেসিক্যালি বেঙ্গল ভেটেরিনারি কলেজ হোস্টেল সুরেশচন্দ্র ভরদ্বাজের কাছ থেকে পাওয়া গেছিলো 6 চেম্বারযুক্ত একটা রিভলভার। এগুলো তার গুলি, এটাও তাই গুলির মাথা। আর এটা হচ্ছে 5 চেম্বারযুক্ত একটা রিভলভার, যেটা শিশির কুমার দত্তগুপ্তের কাছ থেকে পাওয়া গেছিলো 1916 সালের 8ই অক্টোবর। আর এটা দেখে বুঝতেই পারছো এটা কি, এটা কুকরি বলা হয়। এটা 1916 সালে 12ই সেপ্টেম্বর শশধর দাশগুপ্তের বাড়িতে পাওয়া যায়। এটাও সেই 6 চেম্বারযুক্ত পিস্তল, যেটা 1916 সালে পাওয়া যায়। এইদিকেও রাখা রয়েছে 6 চেম্বার বিশিষ্ট একটা বড় নলের পিস্তল। ওইগুলোর নল একটু ছোট ছিল, এটা বেশ বড় নল। এটাও পাওয়া গেছে 1911 সালে। আর এটা হচ্ছে 6 চেম্বার বিশিষ্ট পিস্তল। এটা ক্যারি করা খুব বা বহন করা খুব সোজা হতো, যেহেতু অনেকটা ছোট তাই। তো কত শত রকমের আগ্নেয়াস্ত্র, যখন এই আগ্নেয়াস্ত্রগুলো সম্পূর্ণ ভারতীয় বিপ্লবীরাই ব্যবহার করত, কারণ ব্যবহার না করে উপায় নেই। তোমরা সবাই জানো ভারতের ইতিহাস, ইংরেজদের অত্যাচার কীভাবে বেড়ে গেছিল। তো ভারত মাতাকে স্বাধীন করার জন্য তারা কিন্তু এই পথটা বেছে নিয়েছিল, বাধ্য হয়েই বেছে নিয়েছিল। এবং এটা কিন্তু আমরা সবাই সমর্থন করি, আমরা ভারতবাসী হিসেবে কিন্তু সবাই এটাকেই সমর্থন করি এবং সারা জীবন করে যাবে। মহাত্মা গান্ধী যখন কলকাতায় ছিলেন 13 থেকে 16ই সেপ্টেম্বর 1947 সাল, সেই সময়কার এটা। লোহার বারযুক্ত স্টেন গান কিন্তু বেশ বড়। লোহার বারযুক্ত মানে এই বারটা লোহার, তাই। আর এপাশ থেকে হয়তো এই অংশটা থেকে হয়তো গুলি ভরা হতো। আর এই পিস্তলের বারযুক্ত তরবারি মানে পিস্তলের, এই যে পিস্তলের বারযুক্ত তরবারি। আর এটা হচ্ছে ভাঙা মানে বাট ভাঙা তরবারি একটা। আর এটা হচ্ছে কাঠের বারযুক্ত, ওগুলো লোহার বারযুক্ত, এটা কাঠের বারযুক্ত তরবারি। তো তরবারির অবস্থা দেখেছো? যদি কারোর পেটে এরকমভাবে ঢোকায়, একদিক থেকে ঢুকে আরেকদিক থেকে বেরিয়ে যাবে। তো এর পরের ঘর হলওয়ে মনুমেন্টের। এই ছবিটা দেখেই কিন্তু মনের মধ্যে সব সময় একটা শ্রদ্ধা জাগ্রত হয়। আমাদের বীর নায়ক সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। এখানেও রয়েছে সেই তরবারি। তো তরবারি সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, বিশেষ কয়েকটি ধরনের তরবারি ছিল, সেগুলোই এখানে রাখা রয়েছে। তো এই ঘরটায় 1930 সালে যে রাইটার্স বিল্ডিংয়ের উপর আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1930 সালে 8ই ডিসেম্বর ওই বিনয় বাদল দীনেশ যেটা আক্রমণ করেছিল তার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এখানে পড়ে নিতে পারো তোমরা। সেই আক্রমণে ব্যবহার করা বিভিন্ন গ্রেনেডগুলো, যেটাকে আয়রন বম্বশেল বলা হয়। এতক্ষণ দেখা পিস্তলগুলোর মধ্যে এটা কিন্তু যথেষ্ট নতুনত্বের ছাপ রাখে। এই যে সেই বিখ্যাত বিপ্লবী ছবি। 1931 সালে কিন্তু কানাইলাল ভট্টাচার্যকে এভাবেই হত্যা করা হয়েছিল। কানাইলাল ভট্টাচার্য যখন পালাতে গেছিল তখন কিন্তু এভাবেই হত্যা করেছিল ইংরেজ পুলিশ বা ব্রিটিশ পুলিশ।
এই ঘরটা যুগান্তর গ্রুপের কার্যক্রম সম্পর্কে বর্ণনা করা রয়েছে। ওপরে ফ্যান চলছে এবং এসিও চলছে, এই যে প্রত্যেকটা ঘরে এসি রয়েছে। তো এটা হচ্ছে একটা গাড়ির দরজা। এই দরজার এই অংশটায় কিন্তু গুলি লেগেছিল, গুলি লেগে এই অংশটা ফুটো হয়েছিল। আর সেই গাড়ির চাকার যে বিভিন্ন অংশগুলো রয়েছে এই অংশে গুলি লেগেছিল। এটা হচ্ছে চার্লস টেগার্টের ওপর হামলা যে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই টেগার্টের গাড়ির চাকা এবং গাড়ির দরজা। জেল মিউজিয়ামে আসলে মিউজিয়ামে যে পুলিশ মিউজিয়ামটা রয়েছে সেখানে ঘুরতেই তোমাদের প্রায় 2 ঘন্টা লেগে যাবে, কারণ এখানে এখন রয়েছে অস্ত্র এবং গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল 1916 সালে, সেই বিষয়টা এখানে রয়েছে। এবং তারপরে রয়েছে দেখো আগরপাড়া ডাকাতির যে বিষয়গুলো, সেগুলো এই ঘরের মধ্যে। আরবি রোদ্দা অস্ত্র লুট মামলা অনুশীলন সমিতির বিষয়গুলো এর মধ্যে রয়েছে। ধুলদিয়া ডাকাতি মামলা বা ক্যাপিটাল ষড়যন্ত্র মামলার বিষয়গুলো এখানে রয়েছে। আর একদম শেষে রয়েছে ঢাকা ষড়যন্ত্র মামলা, যেটা 1910 সালে হয়েছিল। তো ঢাকা ষড়যন্ত্র মামলায় ব্যবহার করা পিস্তলগুলো কিন্তু বেশ আলাদা। এইটা কিন্তু একটা তৎকালীন যুগে বেশ ব্যবহৃত পিস্তল। এটা কিন্তু একটাই গুলি ধরতো একবারে। এটা হচ্ছে বোমার খোল। তৎকালীন দিনে বোমার খোলটা ঠিক এত বড়। আর এগুলো বোমার খোলগুলো ছিল লোহার মূলত, আর তামারও বোমার খোল ছিল, এই যে। তো ব্যাপার হচ্ছে সেই সময় এটা দেখে কিন্তু গর্ব হয় একটা দিকে, যে সেই সময় ইংরেজদের সেই অকথিত অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের বিপ্লবীরা নিজের হাতে জীবনকে তুচ্ছ করে কিভাবে আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিয়েছিল সাধারণ ভারতবাসীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে। আন্দামানে সেলুলার জেলের বন্দীদের ওপর কীভাবে অত্যাচার করা হতো দেখো। 2 হাত বেঁধে, কোমরে দড়ি বেঁধে, পা বেঁধে এরকম রেখে ইংরেজরা এরকম চাবুক মারত। পুতুল দিয়ে তার একটা কাঠামো করা রয়েছে, কিন্তু দেখে কীরকম। তো এখানে হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন, যারা দ্বীপান্তরে বা আন্দামানে বন্দি রাখতো তাদের এই উপরে মিউজিয়াম করা রয়েছে। সেই লোহার সিঁড়িটা এখনও রয়েছে। একটা লেখা বেশ নজর কাড়লো, যে যন্ত্রণা দিয়ে কোনোদিন লড়াই যেতে চায়নি। এটা হচ্ছে তৎকালীন আলিপুর জেলে বন্দীদের যে ড্রেস, সেটা তো দেখতে পাচ্ছ। ড্রেসের অবস্থাটা পুরোপুরি পাট দ্বারা নির্মিত, পাটের বস্তার মতোই সেই ড্রেস। বিশেষত এটা একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে কিন্তু নজর রাখা হতো পুরো বন্দি বা পুরো জেলে। তো এখান থেকে এইরকমভাবে পুরো জেলের যে বন্দিরা যারা রয়েছে, এই সমস্ত জেলে যারা বন্দি থাকতো তাদের পুরোটাই দেখা যেত। এদিকেও তাই, এদিকে প্রচুর জেল রয়েছে, কক্ষ তোমরা দেখতে পাচ্ছ। যারা বন্দি থাকতো তাদের পুরোটাই দেখা যেত এখান থেকে। নজর কাড়া জিনিস তোমাদের দেখাবো, যে মানিকতলা বোমা মামলায় যে বোমা ব্যবহার করা হয়েছে তার আকৃতিতে, মানে সেরকম বোমার আকৃতিতেই একটা তৈরি করা হয়েছে একটা জিনিস। দেখো এত বড়, মানিকতলা বোমা মামলায় প্রায় এত বড় বোমা তৈরি করা হয়েছিল, প্রায় এত বড়। এখন প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষের ভেতরে। তো বন্দীদের জীবন চর্চা কেমন ছিল, জীবন চর্যাগুলো, সেগুলো কিন্তু এখানেই বোঝা যাবে। তো ভেতরে এতই মনোরম পরিবেশ, প্রচুর কাঠবিড়ালি দেখা যাচ্ছে, এরকম পাখিও রয়েছে প্রচুর। তো এক সময় ব্রিটিশ সন্ত্রাসের আমলে এই অঞ্চলটা কান্নার জলে ভিজে থাকতো। আজ সেই অঞ্চলেই তোমাদের সফর করাচ্ছি, সেই ঐতিহাসিক বিশেষ মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য। তো দেখো, ইংরেজ সরকারের যে সৈন্য ছিল, সেই সৈন্যর প্রতিকৃতি একটা স্থাপন করা হয়েছে এখানে। তার সম্পূর্ণ ড্রেস তোমরা সবাই জানো, লাল রঙের, সেটা করা হয়েছে। আর এখানে 2টো প্রতিকৃতি করা হয়েছে। আসলে প্রতিকৃতিটা এত বড় তাই, না হলে দেখে কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছিল প্রথমে
ওহ, এই প্রতিকৃতি দেখে তোমরা কি বলবে? কিছু বলার আছে? কিভাবে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার করত? এর মুখটা এত সুন্দর নির্মাণ করা হয়েছে, দেখো, অশ্রুসিক্ত মুখ, ক্লান্ত, গায়ে কাটা, রক্ত বেরোচ্ছে, আর চাবুকের অংশগুলো ছিল এরকম পিন বা কাটা দেওয়া। ভাবলেই কেমন গা শিউরে উঠছে। কয়েদিটার ঘর দেখানোর চেষ্টা করব, কিভাবে কয়েদি জীবন কাটাতো তারা। তো মনে হচ্ছে এত সুন্দরভাবে এগুলো করা রয়েছে, তো মনে হচ্ছে সেই আজ থেকে প্রায় 100 বছর পেছনে চলে এসেছি আমরা। তাদের কি বিছানাগুলো দেখো, পুরোপুরি সিমেন্টের বিছানার উপর একটা চাদর বিছানো ছিল। তো কি নির্মম অত্যাচার করা হতো তখনকার দিনে জেলবন্দীদের উপরে। সেই দৃশ্যটা চোখের সামনে ফুটে উঠছে এবং তার সাথে সাথে আমারও কিন্তু অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। পথ দিয়ে এখন যাচ্ছি, তার পাশে কিন্তু প্রায় 12 থেকে 15 ফুট লম্বা লম্বা রড রয়েছে। মানে এখানে পাঁচিল করা রয়েছে যাতে কয়েদিরা খুব সহজে পালাতে না পারে। তো দেখো, একটু বুঝতে পারবে দেখলেই যে কতটা উঁচু এইগুলো। এখন জেলের মধ্যেই আর্ট গ্যালারিতে প্রবেশ করছি। তো ব্যাপার হচ্ছে আলিপুর জেল কবে নির্মিত, তার বিশিষ্ট কাহিনীগুলো, কবে এক্সট্রা জেল নির্মাণ করা হয়েছে, কতটা জায়গা জুড়ে, এগুলো হচ্ছে তথ্য। এগুলো গুগল ঘাটলেই সবাই পেয়ে যাবেন। তো এই বিস্তারিত তথ্য দিয়ে আর ভারাক্রান্ত করছি না ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এই জেলের ভেতর কী রয়েছে, তখনকার দিনের কীরকমভাবে বন্দীদের রাখা হতো, কোন কোন বিশিষ্ট বন্দীরা এখানে ছিলেন, সেই সমস্ত কিছু। তো ব্রিটিশ আমলে ব্যবহৃত বিভিন্ন পয়সাগুলো তোমাদের সামনে তুলে ধরছি। মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 আনা, এভাবে 3 আনা, 3 আনাই বেশি রয়েছে চারিদিকে, 2 আনা আর 3 আনা বা 3 পয়সা। এগুলো, এটা 2 আনা, এটা 3 পয়সা। আর এখানে রয়েছে তামার এবং রূপোর পয়সা 1951 সালের, 1947 সালের। এই পয়সাটা 1947 সালের। এই পাশে রয়েছে সবার প্রিয়, বাঙালির প্রিয় মা দুর্গার একটা মূর্তি। তো এই ঘরে এই বিষয়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ভেতরে একটা স্ক্রিন। তো এলইডি স্ক্রিন এই গ্যালারির মধ্যে। আলিপুর জেলের পুরো জেলটা এরকমভাবে দেওয়া আছে, জেলের ম্যাপটা। আর এখানে আলিপুর জেলের অনেক রকম স্ক্রিন রয়েছে, বারে বারে বিভিন্ন চিত্র ফুটে উঠছে। তো এই যে একটা স্ক্রিন, এটাও এই যে হাজিরার খাতা, এই ঘরটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের ঘর। পুরো ঘরটায় খুব সুন্দরভাবে তৎকালীন জীবনের বিষয়গুলো একটা তথ্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বিপ্লবীরা কারাগারে চাপ দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে না। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কার। অরবিন্দ এবং বারুণ্য সহ প্রায় 30 জন করেছিলেন এই জেলে।
বাদল গুপ্ত। তো বাদল গুপ্ত সম্পর্কে এসছে। তো বিষয় হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে, এই যে এই জায়গাটা রয়েছে, দাঁড়াও ভাই দাঁড়াও, এই যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটায় পা দিলে, সামনের মুখ দিলে, ওই আয়নাটায় মুখ দিলে বেশ কিছুক্ষণ স্ক্যান করার পর ভেসে উঠবে যে কোন বিপ্লবীর মতো তুমি দেখতেছিলে। তো এই ভাইটা এখন করছে, তোর মুখটা একবার দেখাই, তারপর কোন বিপ্লবীর মুখ আসে সেটাও দেখাচ্ছি। চলে এসছে কিন্তু ক্ষুদিরাম বসু। তো ভাই তোমার মুখ ক্ষুদিরাম বসুর মতো কিন্তু না, অনেকটা কিন্তু একই, দেখো তাই না? মানে ও যেহেতু কিশোর ছিল, গাড়ি গোপ হয়নি, এও কিশোর, মুখটা একদম ক্লিন, ভালো এসছে কিন্তু। ব্যাপারটা কিন্তু বেশ মজার, এবং সত্যি যদি কোনো বিপ্লবীর মুখ ভেসে ওঠে নিজেকে বেশ আনন্দিত মনে হয়। তো ভাইয়ের মুখ ভেসে উঠলো ক্ষুদিরাম বসুর, আর আমারটা দেখলাম বাদল গুপ্ত। দারুণ সুন্দর কিন্তু আমাদের জাতীয় স্তোত্র যেটা, সেটা এখানে লেখা রয়েছে। আর এর ভেতর দিয়ে প্রবেশ করলেই একটা পুরো বৃত্তাকার বিভিন্ন বিপ্লবীদের নাম লেখা রয়েছে এই কক্ষের চারিদিকে। আর আমার নিজের আওয়াজটাই কেমন ইকো হচ্ছে এর ভেতরে। আর এখান থেকে বেরিয়ে গেলেই বিভিন্ন বিপ্লবীদের নাম এবং কোন জেলায় তাদের বসবাস ছিল সমস্ত কিছুই ফুটে উঠছে। তো আমরা কত কম জানি। যেমন এই বিপ্লবীর নাম নিখিলেশ্বর রায়। আচ্ছা, ওনার ভিলেজ ছিল, জড়ানো লেখা বোঝা যাচ্ছে না, ধামজাই না ধামবাই যে কোনো একটা কিছু হবে। উনি ছিল কাস্টে হিন্দু বাঙালি, 33 বছর বয়স, 5 ফুট 9 ইঞ্চি হাইট। এরকম কিন্তু প্রত্যেক বিপ্লবীর সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে। আর এই যে জায়গাগুলো রয়েছে না, এইগুলো কিন্তু তৎকালীন সময়ে ব্যবহার করা হতো। এই খাতাগুলো থেকে এই প্রিন্ট আউটগুলো করে তাদের ছবি এবং সেই খাতার সরাসরি প্রিন্ট আউট এখানে টাঙানো হয়েছে। সেই সময় ভারতবর্ষের গ্রামীণ চিত্র কেমন ছিল ইংরেজের অত্যাচারে, তার একটা সুন্দর চিত্র আঁকা রয়েছে এখানে তৈলচিত্রের মাধ্যমে। খুব সুন্দর কিন্তু, যে মায়ের কোলে শিশু রয়েছে, এইদিকে মানুষগুলোর অবস্থা কেমন দেখো। তো সম্পূর্ণ একটা কাঠ থেকে নির্মিত এই গান্ধীজির মূর্তিটা তৈরি করেছিলেন দেবাঞ্জন রায়। বা দেবাঞ্জন রায় তিনি এটা তৈরি করেছেন, সম্পূর্ণ একটা কাঠ খোদাই করে এই মূর্তিটা তৈরি করা, আর হাতের লাঠিটা আলাদা। এখন আমরা প্রবেশ করছি নজরুল কক্ষের দিকে। এটা আছে ওয়ার্ড নাম্বার 9, নজরুল কক্ষ। তো ওই দিকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এখন, তো এইটুকুই দেখা যাবে। অসাধারণ একটা কারুকার্য করা রয়েছে, দারুণ। লেখা রয়েছে, বলো বীর বলো উন্নত মম শির। সেই উন্নত শিরের অধিকারী কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি করা রয়েছে, যে চেয়ারে বসে তিনি কাব্য রচনা করছেন। আর এপাশে তার ছোট থেকে বড় পরিবারের সঙ্গে এবং একা বিভিন্ন ছবি রাখা রয়েছে, কিছু গ্রন্থও রাখা রয়েছে এপাশে। এগুলো হচ্ছে ওনার লেখা বই। এগুলো কি এখানে এসে কেউ পড়তে পারে? এখানে এসে পড়তে পারবে, তাই তো? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এই মিউজিয়ামের মধ্যে ঢুকে যদি কেউ কাজী নজরুল ইসলামের গ্রন্থ বা বই পড়তে চায়, তাহলে এখানে এসে কিন্তু বই পড়তে পারে। বই এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, তো এখানে এসে দাঁড়িয়েই বই পড়তে হবে, পড়ে আবার এখানে রেখে যেতে পারে। নজরুল
নজরুল কক্ষের পাশে কিছু ঘর রয়েছে যেখানে এখন কাজ হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই যে ওপরে মানুষগুলি কাজ করছেন, তো এইখানে এখন প্রবেশ নিষেধ। তো কাজ হয়ে গেলে বেশ কিছুদিন পর হয়তো প্রবেশ করতে দেবে। তো পুরো এখানে ভেঙে রাখা রয়েছে। ব্যাপার হচ্ছে এগুলো মেরামত করা হচ্ছে যাতে আরও শক্তপোক্ত করা যায়। বেশ অনেক বছর পুরনো এটা। তো এই মেরামত শেষ হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে আবার তখন এইদিকে ঢোকা যাবে। তো এই আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে একটা জিনিস চোখে পড়লো এবং সেই জিনিসটা খুবই ভালো লাগলো। দেখো, এটা হচ্ছে ফিডিং রুম। যদি কেউ বাচ্চা নিয়ে আসে এবং তাকে ফিডিং করায়, ব্রেস্ট ফিডিং করায়, তাহলে এই রুমের ভেতরে গিয়ে কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে পারে। এই জিনিসটা বেশ ভালো। তো এই প্রতিকৃতিগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এটা মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতি। আর তার সামনেই রয়েছে এক্সিবিশন হল। এখানে আরেকটা বিষয় আছে, যদি কেউ অডিও গাইড শুনতে চায় বা মুখে শুনতে চায়, তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তার সামনে অডিও গাইড চলে আসবে। মানে সে শুনতে পারবে, না পড়ে শুনতে পারবে যে বিষয়গুলো সম্পর্কে। তো বেশ বড় হল ঘর এদিকে। তো এক্সিবিশন হল 103-এর ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পারবো আচ্ছা, এটা টানতে হবে। একটা বড় এলসিডি টিভির মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর এখানে রয়েছে বিভিন্ন গ্রন্থ বা বই। এখান থেকে এই বইগুলো কি কেনা যায়? শুধু পড়া যায়, তাই তো? তো এখান থেকে এই বইগুলো কেনা যায় না, শুধু পড়া যায়। তো এর ভেতরে এসে দাঁড়িয়েই পড়বে, আবার চলে যাবে নাকি? আচ্ছা। এই সেই জেল কক্ষ যার ভেতরে এখন আমরা প্রবেশ করছি। তো এইখান থেকে এটা ছিল জেলের বারান্দা। আর ওপাশে রয়েছে আরও কিছু আর্ট গ্যালারি। শ্রী অরবিন্দ ঘোষের আর্ট গ্যালারি এই দিকটায়। নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই লেখাটা খুব সুন্দর লাগছে, লেখাটা আমি একটু পড়ছি। ওয়ান ইন্ডিভিজুয়াল মে ডাই ফর অ্যান আইডিয়া, বাট দ্যাট আইডিয়া উইল আফটার হিজ ডেথ ইনসার্নেট itself in 1,000 lives। বেশ গুরুত্বপূর্ণ একটা কথা। আর্ট গ্যালারি কিন্তু বেশ সুন্দর। আর্ট গ্যালারির ভেতরে কিন্তু সম্পূর্ণ এসি লাগানো রয়েছে। তো আর্ট গ্যালারিতে এসে যেহেতু এগুলো পুরো বন্ধ, যাতে সমস্যা না হয়, সম্পূর্ণই সেন্ট্রাল এসি লাগানো রয়েছে। দেখানোর চেষ্টা করছি। এই যে 1, 2, 3টে, মানে একটা আর্ট গ্যালারিতে 3টে করে সেন্ট্রাল এসি। তো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন সম্পর্কে সম্পূর্ণ দেওয়া রয়েছে। 1897 জন্ম, তারপর 1902, 1910, 13, 14, 16, 18, 19, 21, 23, 24, 27, 30, 33, 35, 38, 39, 41, 43, 45 পর্যন্ত দেওয়া রয়েছে, তার অন্তর্ধান পর্যন্ত। তো আমি একবার এটা উপর থেকে নিচ পর্যন্ত ঘোরাচ্ছি, যদি পড়ার মনে হয় পজ করে পড়ে নিতে পারো। একটা বড় পিস্তলের প্রতিকৃতি করা রয়েছে এখানে। উপরে চলে যাব এখন আমরা। উপরেও রয়েছে কিছু আর্ট গ্যালারি বা এক্সিবিশন হল। খুব সুন্দরভাবে এই বিষয়গুলো এখানে উপস্থাপন করা রয়েছে। এটা রুম নাম্বার 203।
খুব সুন্দরভাবে মূর্তিগুলো নির্মাণ করা রয়েছে। এটা হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ারের সেলুলার জেল। জেলের মধ্যে কিন্তু এই অংশটা এখনো টালি দেওয়া রয়েছে, এটা আর আপগ্রেড করা হয়নি, এখানে এখনো টালি দেওয়া। এখানে রয়েছে ভারতীয় মহিলা বিপ্লবীগণ, প্রত্যেকের ছবি এবং নিচে নাম দেওয়া রয়েছে এখানে। উপরে লেখা রয়েছে আবার ট্রিবিউট টু ওমেন ফ্রিডম ফাইটার্স অফ বেঙ্গল। পাশে এইরকমভাবে প্রত্যেকের স্বাধীনতা সংগ্রামে অবদানগুলো দেওয়া রয়েছে বিস্তারিতভাবে। উপরের এই গ্যালারিতে দেখলাম ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলা বা বাঙালির অবদান। জেল মিউজিয়ামটা এতটা বড়, দেখতে দেখতে কিন্তু খিদে পেয়ে যাবে। তো খাবার ব্যবস্থা রয়েছে এখানে। তো এখানে বিভিন্ন এই ফুড কোর্টগুলো রয়েছে, এখান থেকে যা রয়েছে এখানে ফাস্টফুড জাতীয় ওগুলো খাওয়া যেতে পারে। তো এইরকমভাবে মিউজিয়ামে ঢুকে ঠিক বেরোনোর আগে বাঁদিকে ডোকরা শিল্পের এই বিষয়গুলি করা রয়েছে। তো ডোকরা শিল্প তো এটা আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এগুলো রাবারের করা, এগুলো রাবার করা এবং ওপরে প্রিন্ট করা, কিন্তু একটাও ডোকরা যে মূল শিল্পের যে উপাদান ডোকরা সেগুলো নয়। আমি হাত দিয়ে দেখানোর আরও চেষ্টা করছি। এই দেখো, তো এগুলো করা রাবারের, কিন্তু ডোকরা শিল্পের আদলে করা হয়েছে এই বিষয়গুলো। তো আমি দেখে কিন্তু মনে করছিলাম যে এত বড় বড় ডোকরা শিল্প কী করে হয়, কারণ ছোট্ট ছোট্ট ডোকরা শিল্পের ছাঁচ অনুযায়ী শিল্প করতে গেলেই তো অনেক সময় লেগে যায়, এত বড় কী করে হয়। তো এত বড় হওয়ার কাহিনী হচ্ছে এটাই, এটার তৈরি রাবারের, কিন্তু এর নকশাটা করা হয়েছে ডোকরা শিল্পের মতো। তো আলিপুর জেল মিউজিয়ামের ঠিক সামনে ঢুকেই ডান দিকে রয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ। এরকম পাথুরে পথের পরে এরকম শহীদ স্মৃতিস্তম্ভ বা শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তো এখানে কারা কারা আত্মাহুতি দিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন
তাদের নামও এখানে দেওয়া আছে। মোট 9 জনের নাম এখানে দেওয়া আছে। তো তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ স্মৃতি স্তম্ভ। তো আজকের কলকাতার আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখা, তো দেখলাম এবং জানলাম আমাদের বিপ্লবীরা বা দেশনায়করা কিভাবে তাদের জীবনকে বলি দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এভাবেই সাপোর্ট করো একটু এগিয়ে যাওয়ার জন্যে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো, টাটা।